বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এক সময়ের দক্ষিণ এশিয়ার সবচাইতে শক্তিশালী নারীও ছিলেন তিনি। তবে আজ গুজবের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এখন কোথায় রয়েছেন? ভারত কি তাকে রাখতে চাইছে, নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন ভারত থেকে, নাকি তাকে ফেরত আনার জন্য ঢাকা চাপই দিচ্ছে না কিংবা অনেক বেশি চাপে রেখেছে দিল্লিকে? আর এই পুরো নাটকের ভেতরে নতুন এক টুইস্ট। পুতিনের সঙ্গে নাকি শেখ হাসিনার গোপন বৈঠক হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েকদিন ধরে তোলপাড়। কিন্তু এই গল্পটা কি সত্যি, নাকি রাজনৈতিক শূন্যক্ষেত্রে তৈরি হওয়া এক গুজব সাম্রাজ্য? আজ আমরা বিশ্লেষণে সেই সত্য খুঁজে বের করে আনার চেষ্টা করব যে শেখ হাসিনাকে ঘিরে সব শেষ গুজব, ভারতের কূটনৈতিক অস্বস্তি, বাংলাদেশের বার্তা, আর সম্ভাব্য শেখ হাসিনা দিল্লি থেকে তৃতীয় দেশে যাচ্ছেন কিনা সে বিষয়ে আপনাদের সামনে নানা তথ্য বিশ্লেষণ আমরা আজকে উপস্থাপন করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরা। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্বাগত। পরমাশিস, তুমি জানো কয়েকদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মাত্র কয়েক ঘন্টার সফরে দিল্লি এসেছিলেন এবং তার সফরের একেবারে আদ্যান্ত আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম, এমনকি আমরাও বিভিন্ন সময় খবর দিয়েছি, ভারতের তাবড় তাবড় গণমাধ্যম বা বাংলাদেশের দায়িত্বশীল গণমাধ্যম, কোথাও একটি বিষয়ে খবর কিন্তু আমরা খুঁজে পাইনি যে পুতিনের সঙ্গে শেখ হাসিনার গোপন কোনো বৈঠক হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকজন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার তারা কিন্তু রীতিমতো এই খবর নিয়ে ঝড় তুলে দিয়েছেন। তুমি কি বলবে? এটা একটা কল্পনা করে একটু খুঁচিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া, টিআরপি খাওয়া। আর একটা অতীত ইতিহাস, বাংলাদেশ, ভারত, রাশিয়ার একটা সম্পর্কের, একটা বাতাবরণের, একটা ইকুয়েশনের, একটা পাশে থাকার ইতিহাস আছে। আর শেখ হাসিনা এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থান করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিল্লিতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন, 16 ঘন্টা ছিলেন। এই জায়গায় যদি এই বিষয়টা নিয়ে যদি একটু খুঁচিয়ে দেওয়া যায়, একটু নাড়িয়ে দেওয়া যায়, একটু উস্কে দেওয়া যায়, তাহলে কিন্তু রসবোধে রসময়ী খবর হবে, চটুল খবর হবে। তুমি নিশ্চয়ই জানো যে খলিলুর রহমান এসেছিলেন দিল্লিতে, শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন। সেখানেও কিন্তু একটু সমাজ মাধ্যমে নানান মন্তব্য উঠে এসেছিল, যে মন্তব্যটা অত্যন্ত আলোচিত এবং চাঞ্চল্যকর। ঠিক এটাও কিন্তু সে তেমনি, এর কোনো সারবত্তা বলে কিছু নেই, কিন্তু এগুলো একটুখানি চাড়িয়ে দেওয়ার মতন, মানে একটু 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 চার ফেলে দিলাম, পুকুরে একটু চার ফেলে দিলাম, এখানে দেখি না মাছ আছে কিনা, বিষয়টা এরকম করে কেউ একটু, মানে আজকের এই সমাজ মাধ্যম তো জানো যে সমাজ মাধ্যমের ব্যক্তি ইনফ্লুয়েন্সাররা বা বিভিন্ন সমাজ মাধ্যমে যারা কাজ করে তারা সেটার সারবত্তা কতটা কি আছে তারা আশঙ্কা করছেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন, হতে পারে, বলছে না যে হয়েছে, সম্ভাব্য হলেও হতে পারে, এটাও তো মানুষ দেখে বা শোনে এবং সেটা চর্চিত বিষয় হয়। এবং সে কারণে আজকেও আমরা চর্চায় বিষয়টা এনেছি, এর সত্যতা কতটা কি আমরা নিজেরা কিছুই জানি না, কিন্তু এটা একটা এই জাতীয় অবাস্তব কল্পনার একটা আঙ্গিক, যে আঙ্গিকটা ব্যক্তি স্বার্থকে কিন্তু অনেকটাই চরিতার্থ করে। যেমনটি আমাদের কলকাতার একটি বাংলা ডিজিটাল মাধ্যমের পক্ষ থেকে একটি খবরের থাম্বনেইল আমি তোমার নজরে আনবো। সেই থাম্বনেইলটি বলা হচ্ছিল যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকের পর অজিত দোভাল যেভাবে শাসিয়েছেন এবং তারপরেই বাংলাদেশে ভূমিকম্প হতে শুরু করলো। একদমই এগুলো করে ক্ষতি, কিন্তু আমি আগের দিনের আলোচনাতেও বলেছি, এগুলো করে কিন্তু ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই ইনফ্লুয়েন্সাররা হয়তো নিজেরা ব্যক্তি স্বার্থ নিজেদের পকেটে আর্ন হয়, কিন্তু এগুলো দুদেশের সাধারণ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আমার মনে হয় না এরা কোনো দায়িত্বশীল, সচেতন ইনফ্লুয়েন্সার, সমাজ মাধ্যমের কর্মী বা সাংবাদিক, এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দুদেশের মানুষের মধ্যে একটা বৈরিতার বাতাবরণ উস্কে দেয়, তৈরি করে। এটা কখনোই কাম্য নয়। যদিও এই জাতীয় যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই জাতীয় কাজকর্ম করে, আমি আগেও বাংলাদেশের বেশ কয়েকজন বুদ্ধিজীবী বাংলাদেশ বইমেলা এসেছিলেন, তাদের সঙ্গে এটা আমি কথা বলেছিলাম এবং ভারতেরও ইন্টেলেকচুয়ালদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ বিশ্বাস করে না এই জাতীয় বিষয়ে ছাপ বাংলাদেশে দুদেশের মানুষের সরকারি পর্যায়ে এবং যারা সত্যিকারের
বুদ্ধিদীপ্ত সচেতন নাগরিক তাদের মধ্যে কোনো ছাপ ফেলবে। এগুলো একটা চটুল চাটুকারিতা ছাড়া আর কিচ্ছু নয়। গুজবেরও তো ন্যূনতম একটি বেস থাকবে। ধরো এই গুজবের একটা, আমি এটাকে অ্যাডমিট করছি না, কিন্তু ধরো এই গুজবটা ঠিক আছে, এই ধরো পুতিন এলেন, পুতিন 27 ঘন্টা ছিলেন দিল্লিতে, যদিও তার শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করেনি কোনো পক্ষ থেকে, তবু ধরে নেওয়া হয় যে দিল্লির একটা গোপন ডেরাতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। পুতিন সেখানে গিয়েছেন, এটা নিয়ে একটা যৌক্তিক, যারা এর সঙ্গে যুক্তিবাদী তথ্য দিয়ে বিশ্লেষণ করেন তারা হয়তো এস্টাবলিশ করতে পারবেন। কিন্তু কলকাতার একটি দৈনিক ডিজিটাল ভার্সনের থাম্বনেল যে অজিত দোভাল খলিলুর রহমানকে ধমক দেওয়ার পর বাংলাদেশে পরপর ভূমিকম্প, এই শিরোনাম খবর এ তো গুজবকেও হার মানাচ্ছে। তাদের বুদ্ধি হাঁটুতে, মাথায় নেই। যেই বলুক আমি দায়িত্ব নিয়েই বললাম। যাই হোক, আমি এখন দর্শকদের তোমার মাধ্যমে কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই গত আমরা দেখেছি 16 মাস ধরে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন। আমরা আমাদের এখানে অতি ফেসবুক বিপ্লবী, যেটি বাংলাদেশেও রয়েছে সক্রিয়, নিঃসন্দেহে সেটি ভারতেও সক্রিয় রয়েছে, এবং একই সঙ্গে গণমাধ্যমের মেইনস্ট্রিম গণমাধ্যম না হলেও গণমাধ্যমের অংশ বা সেই পরিবারেরই সদস্য, হয়তো ছোট, হয়তো ইউটিউব বা ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট, এই ধরনের কিছু গণমাধ্যম যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তকমা নিয়ে বিভিন্ন ধরনের খবর বা মিস ইনফরমেশন স্প্রেড করে থাকেন। দুই দেশের মধ্যেই এটা প্রবল। এই বিপ্লবীদের সংখ্যা হাতে গোনা, গুণে শেষ করা যাবে না, একদম চালের মতো বা মাথার চুলের মতো অসংখ্য। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু যেখানে শেখ হাসিনা, এবং 2024-এর 5 আগস্টের পর তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন, সে কারণেই হয়তো কিছু ক্ষেত্রে এই প্রশ্ন আসছে যে কেন শেখ হাসিনাকে নিয়ে এত গুজব এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, কেন প্রতিটি গুজবের শিকড়ই ভারতের সঙ্গে গাঁথা। আর তুমি জানো যে কিছুক্ষণ আগে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন কিনা। সেই তৃতীয় দেশে চলে যাওয়ার বিষয়টিও একটি গুজবের মতো মনে করা হচ্ছে। সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেছেন যে তার কাছে এই তথ্য জানা নেই। অর্থাৎ তৌহিদ হোসেন কেন বললেন যে বাংলাদেশ কিছুই জানে না, কিংবা এই বিষয়ে উনি যদি তৃতীয় কোনো দেশে চলে যান তাহলে বাংলাদেশের পক্ষ থেকে তো কিছু করার নেই। তিনি এই মুহূর্তে যেহেতু দিল্লিতে রয়েছেন, আমরা চেষ্টা করবো, অর্থাৎ বাংলাদেশ চেষ্টা করবে তাকে, ভারতকে বোঝানো এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। সুতরাং এই প্রশ্নটিও রয়েছে, যদি সত্যি তৃতীয় দেশে শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানো হয় তাহলে সত্যি ভারতের লাভ বা ক্ষতি কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, পরমাশিস এই গুজবগুলো কি কেবল রাজনৈতিক ফ্যান্টাসি, নাকি একেবারে শক্ত কোনো তথ্য ভিত্তি থাকে, বা এর পেছনে অন্য কোনো কারিগররা সক্রিয়ভাবে রয়েছেন, দুই দেশের একটি বড় অংশ? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে, বা তুমি কিভাবে দেখছো? দেখো, বিষয়টা হচ্ছে এই বিষয়টার, এই গুজবটা কতটাকে বাস্তবিক করা যায়, এই গুজবটা যারা করে, যারা কৌশল করে জিনিসটা করে, তারা যেমন নিজেদের স্বার্থটা ভাবে, এবং স্বার্থটা ভাবতে গেলেও সেই গুজবটা কতটা যৌক্তিক হবে, স্ট্র্যাটেজিক্যালি মানুষের কাছে, মানুষের মনে সন্দেহ বীজটা বপন করা যাবে, সেই সময় বা সেই পরিবেশটা কিন্তু তারা বেছে নেয়। তো কেন শেখ হাসিনা এখানে দিল্লিতে, পুতিন আসছেন, রাশিয়ার প্রেসিডেন্ট, এবং ভারতের কাছে ফেরত চাইছে বাংলাদেশ শেখ হাসিনাকে দেওয়া হোক। এই প্রেক্ষিতটাকে কল্পনা করে সাজিয়ে নিয়ে এমন তো হতে পারে, অসমর্থিত সূত্রের খবর, এমন তো হতে পারে ওনাদের মধ্যে বৈঠক হয়েছে, এমন তো হতে পারে উনি ভারত থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন, ভারত তাতে বাধা দিচ্ছেন না, কেন ওনারা বলেইছেন উনি যতদিন থাকতে চাইতে পারে, তাহলে সিদ্ধান্তটা ওনার হতে পারে আমি রাশিয়া চলে যাই। এরকম একটা কল্পনা করে বাস্তবিক প্রেক্ষাপটটাকে ধরে নিয়ে যাতে জিনিসটা খাওয়ানো যায়, মানে আমি একটা জিনিস পপুলার করে মানুষের কাছে ভাইরাল করার চেষ্টা করব, আমাকে তো প্লটটা একটা বাস্তবিক সিচুয়েশনের সঙ্গে মানাতে হবে। আগামী দিন যদি ডোনাল্ড ট্রাম্পও আসে না, তাহলেও কিন্তু এই জাতীয় সুযোগ সন্ধানী যারা ভাইরাল করে, সমাজ মাধ্যমের কর্মী বা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার যারা এগুলো করে, তখন তারাও বলবে দিল্লিতে আর যেহেতু দিল্লিতে আছেন এগুলো জাস্ট। তারপরে আরো একটা প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেবে, বাংলাদেশের সাধারণ মানুষ 100 জন সাধারণ মানুষের মধ্যে এক একজন এক একটা কিন্তু মত এবং বিশ্বাস করেন, তাদেরকেও কিন্তু একটুখানি ঘেটে দেওয়া মানে আজকে অন্তর্বর্তী সরকারের প্রতি যাদের আস্থাটা সম্পূর্ণ রয়েছে, তারা ভাবলো বাবা কিছুই করতে পারলো না, রাশিয়া
চলে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, আলোচনা হচ্ছে, এরা কি করলো, এগুলো ঘেঁটে দেওয়া। এর পিছনে একটা কিন্তু মানে ক্লাসিক মাইন্ড অবশ্যই কাজ করে, যারা কারুর দ্বারা চালিত হচ্ছে, এটাও ঘটনা। এবং পাশাপাশি কেউ ব্যক্তি স্বার্থ এগুলো করে থাকে মুনাফা লোটার জন্য, এর বেশি কিছু নয়। কিন্তু এই গুজবটা কিন্তু অনেক সময় এই জন্যই তো সরকার পক্ষ যারা নিরপেক্ষ বলে যে গুজবে কান দেবেন না, গুজবে অটাবেন না, এবং এর বিষয়ে কিন্তু প্রশাসনিক কিন্তু পদক্ষেপ নেওয়া যায় যদি সেরকম স্পর্শকাতর ব্যাপার হয়। সেই জায়গাগুলো এখন বিষয়টা হচ্ছে এমন যে নরেন্দ্র মোদী, পুতিন, হাসিনা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এটা তো এখন একটা সম্পৃক্ত ব্যাপার হয়ে গেছে, আলোচনার মানে মূল কি বলবো খোরাক হয়ে গেছে। তো সেই জায়গা তো সুযোগ সন্ধানের এই সুযোগটা নেবেই। তুমি বলতে যাচ্ছ যে একটা পরিবেশের উপর ভিত্তি করে এই গুজবের ডালপালা আস্তে আস্তে বিকশিত হয়, তাই তো? একদমই তাই। আমাদেরই ক্রিয়েটিভ টিম, আমাদেরও কিছু বিশ্লেষণ রয়েছে, যারা ক্রিয়েটিভ টিম আমাদের, যারা পেছন থেকে আমাদের তথ্য দিয়ে সাহায্য করে। ক্রিয়েটিভ টিম যে বিষয়গুলো সামনে এনেছে যে আসলে শেখ হাসিনাকে ঘিরে কেন এত গুজব। প্রথমত, তিনি ক্ষমতাচ্যুত কিন্তু এখনো প্রধান রাজনৈতিক ফ্যাক্টর পরমাশিস। বাংলাদেশের পরবর্তী রাজনীতির যে ঝুঁকিপূর্ণ ভারসাম্য, শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি বিদেশে যাবেন, এই সিদ্ধান্তের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল, যেটা উপেক্ষা করার মতো কোনো সুযোগ নেই পরমাশিস। তাই তাকে ঘিরে প্রতিটি অনিশ্চয়তাই গুজবের রূপ নেয় এবং ডালপালা বিকশিত হয়। দ্বিতীয় কারণ, সেটি ভারত, বাংলাদেশ বা পশ্চিম দুনিয়া, এই তিন দিক থেকে তিন রকম সিগন্যাল পাওয়া যায়, বা সিগন্যাল নিয়েও আভাস বা পাল্টা আভাসের কথা বলা হয় বিভিন্ন গণমাধ্যমে। সেটা কিরকম? যেমন ভারত এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, বা শেখ হাসিনা থাকবেন কিনা দিল্লিতে, কিংবা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই গত 14 মাসে ভারত খানিকটা নীরব, সাইলেন্ট মুডে। অন্যদিকে বাংলাদেশ বলছে শেখ হাসিনাকে আনতে চাই। পশ্চিমা দুনিয়া দেখছে যে মানবাধিকারের বিচারটি কতটা সুষ্ঠুভাবে হয়েছে। অর্থাৎ এটা একটা ডিপ্লোম্যাটিক সাইলেন্স, যেটাকে গুজবের ব্ল্যাক হোল তৈরি করতে সাহায্য করছে। এবং একই সঙ্গে আরো একটি কারণ রয়েছে পরমাশিস, সেটাকে উপেক্ষা করলে চলবে না। কিছু জায়গা থেকে গুজবকে অক্সিজেন দেওয়ার জন্য যে সামগ্রিক কারণগুলো থাকে, তার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে এই গুজব রটার পেছনে শেখ হাসিনার বিচার, এবং সম্প্রতি যে তার তদন্তের আদেশ বাংলাদেশের ট্রাইব্যুনাল দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ বিষয়ক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল দিয়েছে, সেই বিচারের রায় ঘিরেও কিন্তু একটা গুজবের অভ্যন্তরীণ জ্বালানি যে রিসোর্স, সেটা জুগিয়েছে। মানবাধিকার বিরোধী অপরাধের রায় একটি ফ্যাক্টর গুজবের পেছনে কারণ। তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা রয়েছে। বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক নজর, তিনি দেশে ফিরলে সেটা রাজনৈতিক বিস্ফোরণ হবে। আর এ কারণেই প্রত্যেককে আলাদা আলাদা করে গল্প বানাতে পারছে। এবং আরো কারণ, সে কারণটি কোনোভাবে উপেক্ষা করা যাবে না, সেটি হচ্ছে এই মুহূর্তে আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিন্তু আমরা তথ্য দিচ্ছি, বিশ্লেষণ করছি। হ্যাঁ, আমাদের তথ্যের ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা ভেরিফাইড, আমরা সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি এবং সেই সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, যেখানে কারোর বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে না, কোনো মিস ইনফরমেশনটাকে ক্যারি করে না, এবং অবশ্যই দুই দেশের মধ্যে যাতে সংহতি, সুসম্পর্ক এবং কূটনৈতিক শিষ্টাচারের যে আবহ, সেটি বজায় রাখে। আমরা কিন্তু সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আমরাও একটি সোশ্যাল মিডিয়া নির্ভর, সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর একটি গণমাধ্যম, কিন্তু আমাদের দায়িত্বশীল ভূমিকা আমাদের মতো করে আমরা শতভাগ পালন করার চেষ্টা করি। তবে অবশ্যই বিভিন্ন সময় অনেক দায়িত্বশীল বড় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমেরও অনেক ক্ষেত্রে তথ্যের তাদের এডিটোরিয়াল পলিসিগত কারণে হয়তো তারা একটি খবরকে তাদের মতো করে সম্পাদন করে এবং তাদের মতো করে হেডলাইন দিয়ে সেগুলোকে সামনে আনে। সেটি তাদের একান্তই তাদের নিজেদের ব্যবসায়িক বা এডিটোরিয়াল সিদ্ধান্ত। কিন্তু আমাদের সবসময় আমরা চেষ্টা করি এই ধরনের গুজব বা এই ধরনের প্রপাগান্ডা বা ভারত বাংলাদেশের মধ্যে চলা যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে আমাদের কিন্তু কখনোই আমাদের প্রবণতা থাকে না যে এই উত্তেজনার আগুনে ঘি ঢালা। বরং আমরা সবসময় চেষ্টা করি কৌশলে হোক বা আপনাদেরকে বুঝিয়ে হোক বা বিভিন্ন তথ্যের ভান্ডার আপনাদের সামনে তুলে ধরে হোক, এই দু দেশের মধ্যে চলমান উত্তেজনার আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট জল বা আপনাদের ভাষায় পানি ঢালার। এবং সেটাই অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। যেটা বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সারদের ভূমিকা কিন্তু অনেক বেশি পরমাশিস। বিশেষ করে ইউটিউব, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একটা সবসময় প্রবণতা থাকে যে শেখ হাসিনাকে সবসময় সামনে এনে শেখ হাসিনাকে নিয়ে হেডলাইন করে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করে একটা মানুষের মধ্যে মিস ইনফরমেশন ডেলিভার করে। এবং একই রকম ভাবে এটাও কিন্তু একটা, যেহেতু ওই মুহূর্তে আবার সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং ইস্যু বলে একটা জিনিস থাকে,
যে কোন সাবজেক্টে কোন কিওয়ার্ডসে সবচেয়ে বেশি সার্চ হয়। শুধু যে কন্টেন্ট ক্রিয়েটাররা এককভাবে দায়ী তাও নয়, অনেকে এই ধরনের কন্টেন্ট শুনতেও চান। গল্পের গরু গাছে উঠুন বা গল্পের গরু আকাশে উঠছে, এই ধরনের কথা কিন্তু অনেকে শুনতে অভ্যস্ত এবং তারা চান। কিওয়ার্ডস দিয়ে তারা গুগল বা ফেসবুকে তারা সার্চ করেন এবং সেইভাবেই কিন্তু এই অ্যালগরিদমটা সেভাবেই তৈরি হয় এবং সে কারণেই কন্টেন্ট ক্রিয়েটাররা আরো বেশি উদ্বুদ্ধ হন এই জাতীয় খবর, গুজবের ডালপালা ছড়ানো খবর আপনাদের সামনে তুলে ধরার। এই ক্ষেত্রে বাংলাদেশি ইউটিউবাররাও রয়েছেন, আবার এই ক্ষেত্রে ভারতের ইউটিউবার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও রয়েছেন এবং কিছু কিছু একেবারেই নতুন গজিয়ে ওঠা বিভিন্ন ফেসবুক ইউটিউব চ্যানেলও রয়েছেন। তারাই কিন্তু এই রকম ভাবে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন এই ধরনের একটি উদ্বেগজনক পরিস্থিতি বা এই গুজবের ডালপালা মেলার অন্যতম কারণ বলে আমরা মনে করছি। কি বলবেন? দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেটা নিয়ে তুমি এতক্ষণ বললে, সেই বিষয়টা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের কাজ ঠিক নয়, এটা হচ্ছে ট্রেন্ডিং ইস্যু। যেদিনকে রাশিয়ার প্রেসিডেন্ট যেদিন রাত্রিবেলা সন্ধ্যে 6:35 দিল্লিতে নামলেন এবং পরের দিন রাত 9টায় চলে গেলেন, সেদিন আমাদের দেশে কেন গোটা বিশ্বে, পশ্চিম এশিয়াতেও এবং দক্ষিণ এশিয়াতেও বটেই, যে ট্রেন্ডিং ইস্যু, গণমাধ্যমে ট্রেন্ডিং ইস্যু, সোশ্যাল মিডিয়া হোক, গণমাধ্যম হোক, সমাজ মাধ্যম হোক, ট্রেন্ডিং ইস্যু ছিল কিন্তু নরেন্দ্র মোদী পুতিনের বৈঠক, কি হয় ডোনাল্ড ট্রাম্প কি করেন এই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এখন বাংলা অভিধানে একটা যেমন কথা আছে, গুজবে কান দেবেন না, আবার গল্পের গরু গাছে ওঠে, কল্পনাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে কেউ অনেক কিছু গল্প তৈরি করে। বাস্তবিক কিছু ইস্যু এই মুহূর্তে অবশ্যই, যেটা খুব প্র্যাকটিক্যাল এবং ট্রেন্ডিং, সেটা অনেকদিনই থাকবে আমার বিশ্বাস। ভারত, নরেন্দ্র মোদী, শেখ হাসিনাকে ফেরত দেওয়া, অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের নির্বাচন, চাওয়া পাওয়া, না পাওয়া চাওয়া, এইসব নিয়ে কিন্তু এটা ট্রেন্ডিং ইস্যু। অন্তত আমাদের মতন যারা সিরিয়াসলি আমরা সমাজ মাধ্যমকে ব্যবহার করে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আর যারা আলোচনা করে, দেখো কথায় আছে নিরপেক্ষ কিন্তু কেউ হয় না কখনো। নিরপেক্ষ বলে কিছু নেই, সব আমরা যেমন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলছি। আমাদের যারা পছন্দ করে তারা কিন্তু একটা পক্ষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্পের গরু গাছে যেমন ওঠে না বা ওঠে, যারা বাস্তবিক কিছু সিচুয়েশনকে নিয়ে, যে সিচুয়েশনটা, যে ট্রেন্ডিং বিষয়টা মানুষ এখন খাবে, সেই নিয়ে যদি কোনো গল্প ফাঁদা যায়, সেটা স্বার্থ চরিতার্থিত করার জন্যে বা আমার টিআরপি বাড়ানোর জন্যে, আমার পয়সা কামানোর জন্যে, এবং এর পিছনে কোনো কৌশল যদি থাকে, কেউ যদি তাকে চালিত করে, সেটা একটা পার্ট, একটা ভিন্ন ভিন্ন দিক। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এইটার বাস্তবিক দিকটা কতটা আছে, বাস্তবিক প্রেক্ষিতটা কি আছে, সেটার থেকে সরকার সরে যাচ্ছে না তো, ভারত সরকার সরে যাচ্ছে না তো, বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরে যাচ্ছে না তো, বা তারা প্রভাবিত হচ্ছে না তো। কিন্তু এরপরেও একটা কথা আছে, যা রটে হয়তো কিছু ঘটে, সেই সুযোগটাও নেয়। সেই সুযোগটা মানে কি? পুতিন এসছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে, শেখ হাসিনা এখানে রয়েছে, এই বিষয়গুলোকে কার্য করে। এই বিষয়গুলো নিয়ে যারা সঠিকভাবে আলোচনা করতে পারবেন, মানে আলোচনা করতে চায়, দুদেশের স্বার্থ রক্ষার জন্য করা উচিত, কিন্তু সেটা তো হচ্ছে না। সুযোগটাকে গুজবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা আমার মনে হয় আজকে বিষয়টা সরকারও এটা মানে খোঁজ খবর রাখেন, দেখেন, এই বিষয়টার একটা ছাপ অবশ্য পড়ে না যে তা না, বৈরিতা তৈরি হয়, সাধারণ মানুষ ডিপ্রাইভ হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আরেকটু অর্থবহ এবং সদর্থক ভূমিকা নিয়ে দুদেশের সম্পর্ক, অবশ্যই ইস্যুটা থাকবে। প্রধানমন্ত্রীকে তারা ফেরত পেলেন কিনা, ভারত ফেরত দিলেন কিনা, এগুলো পররাষ্ট্র পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ সময় নানান আলোচনা চলবে। কিন্তু যেটা ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিং এর বাস্তবতা নিয়ে, বাস্তবিক দিক নিয়ে সরকারি পর্যায়ে কি বলা হচ্ছে, খুঁচিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া, কৌশল করা, আমার মনে হয় এবং এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। আমরা যদি সত্যিকারের বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার পক্ষে একটা সঠিক বাংলাদেশ, যে বাংলাদেশ বিভ্রান্ত হয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে হয়, সে দেশের সাধারণ মানুষের সঠিক সিদ্ধান্ত তারা নিক আগামী নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সেরকম দায়িত্ব জ্ঞানহীন কার্যকারিতা করব না, যাতে করে সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের যে বিস্তার, সেখানে কোথাও বিঘ্ন ঘটে। একদমই তাই। যেটা হচ্ছে আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করলাম, সেটি হচ্ছে, আমি দেখছিলাম যে স্ক্রল করতে করতে বাংলাদেশের বিবিসি বাংলা একটি খবর দেখা গেল যে তৌহিদ হোসেন উনি বলেছেন যে, সাংবাদিকদের প্রশ্নে বলেছেন যে তৃতীয় দেশে উনি যাবেন কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই। এখন প্রশ্ন হচ্ছে, তৃতীয় দেশের কথা বলতে মধ্যপ্রাচ্যের কথা ইঙ্গিত করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের
এই বিষয়টি ট্রেন্ডিং ইস্যু, কিন্তু এর এই গুজবের আসলে উৎস কোথায় সেটি আমরা সার্চ করতে গিয়ে আসলে যেটা মনে হচ্ছে পরমাশিস, যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিছু লবি ইতিমধ্যে একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। যেমন হিউম্যান রাইটস ওয়াচ, এমনেস্টি ইন্টারন্যাশনাল, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের যে সাজা হয়েছে সে বিষয়ে কিন্তু খুবই তারা খুব নেগেটিভ রিয়্যাক্ট করেছে। কারণ মৃত্যুদণ্ডের দ্বন্দ্ব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কিন্তু ভীষণভাবে তারা এটাকে ডিনাই করে, তারা এটা অ্যাডমিট করে না। তো সে কারণেই এটা একটি আলোচনার বিষয়ে সেটা যেমন রয়েছে এবং সেগুলো একটা বিষয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, ভারতের রয়েছেন শেখ হাসিনা, এবং এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আসলে কিভাবে এটাকে ডিল করবে, শেখ হাসিনাকে তারা এই মুহূর্তে যেটা একটা বাংলাদেশের একটি আদালতে এই ধরনের একটি মামলা রায় হয়েছে এবং ঢাকা দিল্লির মধ্যে যে শেখ হাসিনাকে নিয়ে চাপানুতরের বিষয়টি রয়েছে, দিল্লিতে দীর্ঘদিন থাকলে তাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আঙুল উঠবে কিনা সেই বিষয়টিকে সামনে রেখেও কিন্তু এই ভারত থেকে শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানো বা শেখ হাসিনা ইচ্ছে করে তৃতীয় দেশে যাচ্ছেন, কিংবা মিডল ইস্ট থেকে তাকে হয়তো ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই বিষয়ে সাহায্য করতে পারেন, এই ধরনের গুজবের যে উৎস সেটি কিন্তু আমার মনে হয় যে এই গুজবের উৎস যদি আমরা খুঁজি তাহলে এই বিষয়গুলো থেকে আসতে পারে। এবং এটা নিঃসন্দেহে তুমি জানো যে এই ঘটনাতে দিল্লির উপর একটা কূটনৈতিক অস্বস্তিও এটা বটেই যে এই ধরনের একটি গুজব বা এই ধরনের কথাবার্তা যদি সত্যিকার অর্থে, এবং তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই খবরটিও নিশ্চয়ই, এই যে আমরা যেমন এই বিষয়টি নিয়ে সিরিয়াস বিষয়টি নিয়ে আলোচনা করলাম, গুজব হলেও ব্যাপারটা তো নীতি নির্ধারকদের কাছে পৌঁছচ্ছে, ভারতের কাছে, দিল্লির কাছে পৌঁছচ্ছে, এবং যেহেতু দিল্লিতে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা, স্বাভাবিক তাদের ক্ষেত্রেও অস্বস্তির কারণ তৈরি হতে পারে। কারণ শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে থাকতে হচ্ছে এবং বাংলাদেশে ভারত বিরোধী শক্তি আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে তাদের বিরুদ্ধে, এবং একই সঙ্গে ভারতের ভাবমূর্তিও একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠতে পারে বা উঠছে যে এই ভারত এই ঝামেলা মানে অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে ঝামেলা লং টার্মে নিতে চাইছে না বা চাইবে কিনা, সেটি একটা কোথাও গিয়ে এগুলোই সব মিলিয়ে একটি গুজবের ডালপালা ছড়ানোর অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করা যেতে পারে। একই সঙ্গে ঢাকার অনুরোধের বিষয়টিও আমার মনে হয় যারা গুজব সৃষ্টি করছেন তারাও এটাকে খুব সামনের দিকে দেখেছেন। কারণ তুমি জানো যে ওই যে প্রত্যেক গুজবের একটা আবহাওয়া, একটা পরিবেশ লাগে, এই পরিবেশগুলো কিন্তু সরকারের বিভিন্ন রকমের বক্তব্য কিংবা সরকারের অনেক সময় একদম চুপসে যাওয়া, মানে কোনো বিষয়ে একটা প্রশ্ন কোনো সাংবাদিক হয়তো পররাষ্ট্র উপদেষ্টাকে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে একটা প্রশ্ন করলেন, তিনি হয়তো বললেন যে না এই কথাটি এই মুহূর্তে বলবো না, কিংবা এই কথাটি আমাদের আগের অবস্থান যেরকম ছিল সেরকমই রয়েছে। এবার কি হয়, অনেকেই এই মন্তব্য না করা বা চুপ থাকা তাদের নিজের মতো করে প্রেডিকশন করে একটা বক্তব্য এস্টাবলিশ করার চেষ্টা করে। এই গুজবের উৎসের পেছনে কিন্তু ঢাকার অনুরোধও অনেক ক্ষেত্রে কাজ করেছে। কি সেই অনুরোধ? যেমন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে ভারত চাইলে ফিরিয়ে দেবে, আমরা শুধু রাজি করানোর চেষ্টা করতে পারি। এই বক্তব্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারতই সিদ্ধান্ত নিচ্ছে হাসিনার ভবিষ্যৎ। এরকম একটি অস্পষ্টতা থেকেই তৃতীয় কোনো দেশে যাওয়ার একটি গুজবের যে সম্ভাবনা সেটি তৈরি হয়েছে। দেখো এখানে গুজবটা কেন রটে, গুজবটা সবসময় একটা বাস্তবিক সিচুয়েশন থেকে ক্রিয়েট হয়। আমাকে তুমি একটা প্রশ্ন করলে আমি তো একটা উত্তর দেবই, বা তোমাকে আমি একটা প্রশ্ন করলে তুমি তো একটা উত্তর দেবেই। গুজবটার সম্ভাব্য আগামী পরিস্থিতি কি হতে পারে? ভারত শেখ হাসিনাকে কি ফেরত দেবে? এর উত্তর আমাদের কাছে নেই। বাংলাদেশ ক্রমাগত চেয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে উনি যতদিন চাইবে থাকতে পারেন, আসাটা ওনার সিদ্ধান্তে, যাওয়াটা ওনার সিদ্ধান্ত। ওনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনাকে যে রায় দিয়েছে, মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জিনিসটা মানতে পারছে না, যৌক্তিক হয়নি। তাহলে এই বিষয়গুলো নিয়ে যারা ইনফ্লুয়েন্সার, যারা সমাজ মাধ্যমে কাজ করবে, তারা তো অবশ্যই কিছু পেটে জ্ঞানগম্যি আছে। সম্ভাব্য পরিস্থিতিগুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করে। কিসের থেকে করে? পিছনের ইতিহাস, অন্যান্য দেশের পরিস্থিতি, উদাহরণ, এক্সাম্পল, সেগুলো মিলিয়ে এক একটা সম্ভাব্য পরিস্থিতির কথা কল্পনা করে নেয়। আর সেই কল্পনাটাকে যদি ইকুয়েশনালি মিলে যায় তখন সেটাকে রটিয়ে দেওয়ার কথা হয়। তখন জন্ম নিল গুজব। সেই গুজবটাকে গুরুত্ব কেন পায়? সেই গুজবটা গুরুত্ব পায় তার কারণ যারা এটা বলেন তারা এই দেশে এই সময় এইটা হয়েছিল, তারা তথ্য দিয়ে, রেফারেন্স দিয়ে, যেমন জাজমেন্ট হয়,
তখন কিন্তু অনেক সময় সেই গুজবটা এস্টাবলিশমেন্ট পায়। গুজবটা কিন্তু তথ্য সমৃদ্ধ প্রমাণিত হলো না, এস্টাবলিশমেন্ট। কেন এটা তো কল্পনার ওপরে। কল্পনাটা কিসের উপরে? কিছু রেফারেন্সের উপরে মিলিয়ে দেখার চেষ্টা। আর যারা এই বিষয়টিকে মানতে পারছেন না আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়কে, তারা তো কোনো না কোনো পদক্ষেপ নেবেই। অতীতে তারা কি পদক্ষেপ নিয়েছে সেগুলো মেলানোর চেষ্টা করে। তখন সেই মিলিয়ে দেখে বর্তমান সিচুয়েশন, এইটার পরবর্তীতে এটা হতে পারে, রেফারেন্স দেখে একটা কল্পনা করে একটা কিছু তথ্য ছড়িয়ে দেওয়া, যেটা এক কথায় গুজব। সেই গুজবটা কিন্তু অনেকটা সময় সমসাময়িক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু এস্টাবলিশড হয়ে যায়, মানুষকে নাড়া দেয়, মানুষকে মনকে মানে কি বলবো একেবারে নাড়িয়ে দেয়। এবং সরকারি পর্যায়েও কিন্তু, এবং সাংবাদিকরাও কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করে বসেন, তখন তারা উত্তর দেয়। তখন কিন্তু এক অর্থে দেখা যাচ্ছে এই গুজবটাই, এই কাল্পনিক গুজবটারই কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে তুমি চিন্তা করো না, দেবে কি দেবে না। চিঠি দিয়েছে একটা জিনিস, চিঠি দিল মিডিয়ার তরফ থেকে, সে দেশের পররাষ্ট্র মন্ত্রক বলে দিল, চিঠি পেলাম, আমরা আলোচনা করছি, আমরা গুরুত্ব দিয়ে দেখছি, বলে দিল। কিন্তু চিঠিটা যাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা জানতে পেরে যায়, সাংবাদিকরা জানতে পেরে প্রশ্ন করে, আপনারা চিঠি দিয়েছেন, উত্তর কি পেলেন? তখন তো তাকে একটা উত্তর দিতে হবে। উত্তরের ভারত সরকার তো পরে বলছে, কিন্তু সেই যে উত্তরটা দিল সেটা নিয়ে আবার একটা কল্পনার জাল বুনে একটা তথ্য পরিবেশন হয়ে গেল। তখন এই সমসাময়িক পরিস্থিতির ওপরে এই যে গুজবের এস্টাবলিশমেন্ট, এটা কিন্তু কেউ কেউ কাজে লাগায় না যে তা না, এবং এই কাজে লাগায় বলেও কিন্তু এখানে একটা ছাপ পড়ে। ছাপ দুদেশের সাধারণ মানুষের মনের মধ্যে পড়ে, সরকারি পর্যায়ে পড়ে। কিন্তু বাস্তবিক দিক থেকে পরবর্তী সময় কিন্তু যারা একেবারে মানে কূটনীতির একেবারে মূল জায়গায় রয়েছেন, তারা হয়তো সেই বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে দেখেন না, এবং তারা অনেক ছাকরি দিয়ে ছেকে পলিসিগুলো এস্টাবলিশ করার। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস খোসরায়। প্রতিদিনকার মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর আলোচনার সঙ্গে আপনার সহমত কিংবা ভিন্নমত কিনা সেটি মন্তব্যের কলামে লিখে জানাবেন। একই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন, কারণ এই ভিডিও যত ছড়াবেন ততই আমাদের কথা ছড়িয়ে যাবে। এবং চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন। আমরা একই সঙ্গে আমাদের এই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি দীর্ঘ সময় জুড়ে দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ, মন্তব্য বা প্রেডিকশন উল্লেখ করেছো। শুধু প্রিয় দর্শক, শেষ করব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আজ একটাই নীরব কম্পন, শেখ হাসিনা এখন কোথায়? যদি সুনির্দিষ্টভাবে বলি, দিল্লির কোথায়? তার ভবিষ্যৎ কে ঠিক করে দেবেন? তিনি নিজে না দিল্লি? ঢাকা বলছে আমরা চাই উনি ফিরুন, অর্থাৎ শেখ হাসিনা ফিরুন। দিল্লি নীরব। আন্তর্জাতিক মহল দেখছে কূটনৈতিক নাটক আরো গভীর হচ্ছে। এই মুহূর্তে সবটাই আলোচনার গোপন নদী, যা দেখা যায় না কিন্তু বইছে প্রবল স্রোতে, গুজবে কিংবা সম্ভাবনায় কিংবা অন্য কোনো স্রোতে। শেখ হাসিনা পালাচ্ছেন না, তিনি আটকে আছেন তিন শক্তির মাঝখানে: ঢাকার বিচার, দিল্লির হিসেব আর আন্তর্জাতিক কূটনীতির ঠান্ডা দৃষ্টিতে। আর যতদিন এই শূন্য স্থান থাকবে, গুজবই হবে শেখ হাসিনাকে ঘিরে সবচেয়ে বড় খবর। তাই গুজবে কান দেবেন না, সচেতন হন, নিজের চোখ, কান, অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে অনুধাবন করার চেষ্টা করুন। গুজবকে এড়িয়ে চলুন, তবেই গুজবকারীরা আর গুজব রটাতে সাহস পাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।